নমস্কার। দর্পণে বাংলা আর আমি সঙ্গে অমিতাভ। দর্পণে বাংলা মানেই একটু আলাদা ধরনের কিছু খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে খবরের মধ্যে দিয়ে অন্তত নানান দিকের নানা খবর আপনাদের কাছে পৌঁছায়, যে খবরগুলো হয়তো হেডলাইন হওয়ার কথা ছিল, যে খবরগুলো হয়তো মানবিকতার স্বার্থে অনেক বেশি প্রচারিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই কোনো না কোনো মিডিয়ার যে একটা নির্দিষ্ট নিয়মাবলী, তার ফাঁসে আটকে যায় অনেক প্রয়োজনীয় খবর বা অনেক আমাদেরকে অনুপ্রাণিত করার মতো খবর। আসুন আজকের সেই গল্প দিয়েই শুরু করব। দর্পণে বাংলার প্রথম গল্প বা খবর আপনাদের সামনে, যেটি একটি গল্প হলো আসলে একটি সত্যিকারের ঘটনা, যা খবর। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ইরোডে। তামিলনাড়ুর ইরোডের বাসিন্দা একটি ছেলে, যার নাম ইয়াসিন। অল্প বয়সী এই ছেলেটি স্কুলে যাওয়ার সময়, কেবলমাত্র তৃতীয় চতুর্থ শ্রেণীতে হয়তো পড়ে ছেলেটি, স্কুলে যাওয়ার সময় রাস্তায় কুড়িয়ে পায় একটি ব্যাগ, এবং ব্যাগ খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি টাকা, এবং সেই রাশি রাশি টাকা নিয়ে সে সোজা পৌঁছায় তার স্কুলে, এবং তার শিক্ষক ভি জয়ন্তী তার হাতে সেই ব্যাগটি সে তুলে দেয়, এবং গুনে দেখা যায় প্রায় 50,000 টাকা রয়েছে সেই ব্যাগে। তখন ভি জয়ন্তী সেই শিক্ষক, তিনি যোগাযোগ করেন সেখানকার যিনি স্থানীয় এসপি পুলিশের প্রশাসনের, তার সঙ্গে, এবং তার সঙ্গে যোগাযোগ করে সেই ব্যাগ তুলে দেন সেই ছেলেটি এবং তার শিক্ষক সেই এসপির হাতে। এসপি ভদ্রলোক অত্যন্ত আনন্দিত হন এবং 1,000 টাকা পুরস্কার দিতে চান ইয়াসিনকে, কিন্তু ইয়াসিন পুরস্কার নেয় না, বরঞ্চ সে একটা অদ্ভুত আবদার করে। ইয়াসিন বলে এসপি সাহেবকে যে আমাকে পুরস্কারের দরকার নেই, বরঞ্চ আপনি আমার সঙ্গে একবার রজনীকান্ত স্যারের দেখা করিয়ে দিন। কতটা জনপ্রিয় ভাবুন একটা ক্লাস 4-এর ছেলের কাছেও রজনীকান্ত। এবং তৎক্ষণাৎ এসপি যোগাযোগ করার চেষ্টা করেন, এবং বহু কষ্টে তিনি রজনীকান্তের সঙ্গে যোগাযোগ করার পর তাকে বিষয়টি জানান, এবং খানিকক্ষণ পরে সেই ছেলেটির বাড়িতে হাজির হন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। এবং রজনীকান্ত সেই ছেলেটির সঙ্গে কথা বলার পর এত খুশি হন, এবং তার এই সততার পুরস্কার হিসাবে তাকে কোলে বসিয়ে তার গলায় পরিয়ে দেন নিজের কেনা একটি সোনার চেন, হার। গলায় সেই সোনার চেন পরা রজনীকান্তের কোলে বসা ইয়াসিনের ছবি ইতিমধ্যেই হয়তো সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল। কিন্তু তারপরেও রজনীকান্ত এখানে থেমে যাননি। তিনি সেই ছেলেটিকে এ কথাও বলেন তার পরিবারকে, ও যত দূর পড়াশুনো করতে চাইবে সেই সমস্ত পড়াশোনার খরচ বহন করার আজ থেকে দায়িত্ব নিলাম আমি। রজনীকান্ত এই ঘটনাটি বা এই কথাটি বলার পর এই ঘটনাটি রীতিমতোভাবে আলোড়িত হয়েছে, আন্দোলিত হয়েছে। তার কারণ আর কিচ্ছু নয়, চারিদিকে এত নেগেটিভ খবরের ভিড়েও কোথাও এই পজিটিভ খবরগুলো আমাদেরকে ভালো রাখে, আমাদেরকে নতুন করে বাঁচার জন্য একটা আলাদা করে পথ দেখায়, যেখানে দাঁড়িয়ে এখনও আমরা এগিয়ে চলতে পারি। রজনীকান্ত স্যারকে আমাদের দর্পণে বাংলার পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা, অভিনন্দন, এবং সেই ছেলেটি যার নাম ইয়াসিন, তার পরিবারকেও, যে তাদের পরিবারের যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে দিয়ে আরও একটা আদর্শ মানুষ ওই ইরোড নামক ছোট্ট জনপদে এগিয়ে চলেছে জীবনের পথে। অনেক শুভেচ্ছা রইল ছোট্ট ইয়াসিনকেও। পরবর্তী আজকে দর্পণে বাংলার যে খবরের দিকে আপনাদের নজর রাখার জন্য অনুরোধ করব, সে খবরটি দীপা কর্মকারের মতো প্রায় হারিয়ে যাওয়া খবর। দীপা কর্মকারের খবর আমরা প্রকাশ করেছিলাম যখন মিডিয়া তুতু ম্যায় নিয়ে ব্যস্ত ছিল। ভারতবর্ষকে পৃথিবীর সংস্কৃতি, ক্রীড়া সংস্কৃতির ময়দানে যিনি তুলে এনেছেন একটা আলাদা জায়গায়, এবং তার সেই পরিশ্রম এবং সেই পরিশ্রমের মধ্যে দিয়ে একটি টিম ওয়ার্ক, যা বিশ্বের কাছে একটা নতুন ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করেছে, তার অন্যতম আরও একজন পরিচালক, আরও একজন সেই যুদ্ধের বিপ্লবী সেনাপতি, তার আজকে অবসর নেওয়ার দিন। কলকাতার ময়দানে শেষ ম্যাচটি খেলতে চলেছেন ভারতবর্ষের একেবারে কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। একদম ঠিক তাই, সুনীল ছেত্রী আজ বৃহস্পতিবার তিনি অবসর নিচ্ছেন
জাতীয় দলের আমাদের অধিনায়ক তিনি অবসর নিচ্ছেন এবং আন্তর্জাতিক ফুটবলের রণাঙ্গন থেকে অবসরের নতুন করে তার যে বানপ্রস্থে প্রবেশ, সেই মুহূর্তটা খানিকটা দুঃখের, অনেকটা আবেগের, তার থেকে বড় কথা একটা নস্টালজিয়ার। কারণ দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে তিনি তার নিজের কঠোর পরিশ্রম সততা দিয়ে একটা কিংবদন্তির শিরোপায় উন্নীত হয়েছেন, ভারতবর্ষকে এনে দিয়েছেন একটা নতুন করে শক্তি। আজকে 151তম ম্যাচ খেলবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং সেই ম্যাচটি হচ্ছে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ, যা কুয়েতের বিরুদ্ধে খেলবে ভারত। আর সেখানেই এই খেলার মধ্যে দিয়ে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলার মধ্যে দিয়ে তার অবসরের নতুন জগতে প্রবেশ করবেন। এটি তার শেষ ম্যাচ। আপনাদের জানিয়ে রাখি, এই মানুষটি ভারতবর্ষের ফুটবলের ইতিহাসের অন্যতম নক্ষত্র। তাকে ফিফা অর্থাৎ বিশ্ব ফুটবলের যারা নিয়ন্ত্রক, সেই ফিফার পক্ষ থেকে বিশ্বকাপ পেজ, সেখানে লেখা হয়েছে তার এই অবসর ঘটনাকে, অবসরে যাওয়ার যে ঘটনা তাকে কেন্দ্র করে সেখানে বড় বড় করে লেখা হয়েছে এক মানুষ যিনি গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। হ্যাঁ, ফিফার বিশ্বকাপ পেজ থেকে এটি লেখা হয়েছে বড় বড় করে। এবং ফিফার বর্তমান যিনি সভাপতি, জিয়ান্নি ইনফান্তিনো, তিনি লিখেছেন যে এক অবিশ্বাস্য কেরিয়ারের জন্য অনেক অনেক অভিনন্দন সোনেল, এবং এতদিন ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এবং ধারাবাহিক পারফর্ম করাটা সত্যি অনবদ্য কৃতিত্ব। তুমি একজন অনুপ্রেরণা এবং রোল মডেল এবং আমাদের খেলার একজন কিংবদন্তি। এভাবেই সুনীল ছেত্রীর বিদায় জানিয়েছেন ফুটবলের জগৎ থেকে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আপনাদের জানিয়ে রাখি, সুনীল ছেত্রী 2005 সালের 12ই জুন, এই জুন মাসেই পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম মাঠে নেমেছিলেন এবং সেই আবেগকে সঙ্গে করেই প্রথম ম্যাচে গোল করেছিলেন সুনীল ছেত্রী। জাতীয় দলের হয়ে 150 ম্যাচে 94টা গোলের রেকর্ড। আর সেই সঙ্গে সঙ্গে তার জীবনযাত্রার অনেক অনেক মধুর স্মৃতির মুহূর্ত। এই সব কিছুর সঙ্গে আগামীকাল থেকে আমাদের আর দেখা হবে না। ভারতীয় জার্সি গায়ে সবুজ ঘাসের বুকে বিচ্ছুরণ ছড়িয়ে আরও একজন নায়ক তিনি গর্জে উঠবেন এই সবুজ যুদ্ধের ময়দানে। তার পা আর ফুটবলের সঙ্গে নতুন করে রোমাঞ্চিত হবে না বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ আর তাদের হৃদয়। আমাদের দর্পণে বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এই অধিনায়ক কিংবদন্তি সুনীল ছেত্রীর প্রতি। আজকের দর্পণে বাংলার শেষ খবর, মানে একটু অন্য ধরনের খবর যেহেতু আমরা পরিবেশন করি। আপনারা যারা উত্তরবঙ্গে বেড়াতে যান, তারা যদি জলপাইগুড়ি যান, তবে এই মানুষটার সঙ্গে অবশ্যই দেখা করবেন। পেশায় ছিলেন রিক্সা চালক। এক সাধু বাবার কাছে যাওয়ার পর তিনি এক জীবনে অন্য আদর্শের সন্ধান পেয়েছিলেন। 2000 সালের পর থেকে সেই মানুষটি, যার নাম বাবু মণ্ডল, তিনি করে চলেছেন এক অসাধ্য সাধন। গত 5ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। আমরা একদিন অনেকে শখের গাছ লাগাই। বাবু মণ্ডল গত 2000 সালের পর থেকে জলপাইগুড়ির রাস্তায় আনাচে কানাচে বিভিন্ন খালি জায়গাতে লাগিয়ে চলেছেন আপন ইচ্ছায়, মনের খুশিতে, মুখে হাসি নিয়ে গাছ। এই গ্রিন ম্যানের নাম বাবু মণ্ডল। কিন্তু যদি আপনি জলপাইগুড়ি শহরে গিয়ে বাবু মণ্ডলের খোঁজ করেন, আপনারা তার দেখা পাবেন না, কেউ বলতেও পারবে না। কিন্তু যদি বলেন যে আপনাদের হ্যালোর সঙ্গে আমরা দেখা করতে চাই, অবাক হচ্ছেন? হ্যাঁ, হ্যালোর সঙ্গে, হ্যালো স্যার নন, হ্যালোর সঙ্গে দেখা করতে চাই, তাহলে সবাই এক বাক্যে বলে দেবে তিনি কোথায় আছেন। হয়তো তিনি কোথাও তখন পৃথিবীর জন্য এই সচেতনতার বার্তার গাছ লাগিয়ে চলেছেন। এই বাবু মণ্ডল 2000 সাল থেকে 2 দশকেরও বেশি সময় ধরে জলপাইগুড়িকে সাজাচ্ছেন সবুজ এক জনপদ হিসাবে, নিজের ইচ্ছাতেই। তাই তিনি তার জীবনের ব্রত মনে করে নিয়েছেন গাছ লাগানো।
আজকের দিনে যারা আমরা সবুজ ধ্বংস করছি, নগর সভ্যতা তৈরি করছি, তাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকুক বাবু মণ্ডল। কারণ সে তার জীবনটাকে সম্পূর্ণভাবে নিবেদন করেছে এই প্রকৃতির জন্য গাছ লাগিয়ে। জলপাইগুড়িতে এই হ্যালোর সঙ্গে দেখা করতে কেউ ভুলবেন না, কারণ সকালবেলা বিকালবেলায় যখনই তিনি গাছ লাগান, রাস্তা দিয়ে যারাই যান সেই পথযাত্রীর দিকে চোখাচোখি হলে বা সামনাসামনি দেখা হলে তিনি একটি দারুণ হাসি হেসে সকলকে হ্যালো বলেন। তাই লোকমুখে প্রচারিত হয়ে গেছে এই গ্রিন ম্যান হ্যালোর কথা। বাবু মণ্ডল, তাকে দেখবেন মাথায় গাছের ফুল কিংবা একটা গাছের পাতা পাগড়ির মতো করে বাঁধা কাপড়ের টুকরোর সঙ্গে জড়িয়ে নিজের অজান্তে মনের খেয়ালে লাগিয়ে চলেছেন গাছ। হ্যাঁ, পৃথিবী বাঁচানোর আন্দোলনের এরকম একজন যোদ্ধাকে দর্পণে বাংলার পক্ষ থেকে লক্ষ কোটি কুর্নিশ। বিশ্ব পরিবেশ দিবস এই বাবু মণ্ডলদেরকে নতুন করে উৎসাহিত করুক, এগিয়ে ধ্বংসের বিরুদ্ধে। সেখানে বাবু মণ্ডল বা এই হ্যালোরা হয়ে উঠুক আমাদের বিপ্লবের সেনাপতি। আজকের দর্পণের বাংলা একটু অন্য খবর এই মুহূর্তে যে আপনাদের সামনে নিয়ে এলাম এই পর্যন্তই। পরের দর্পণে বাংলায় আপনাদের নজর থাকুক আরেকটু পরেই দর্পণে বাংলার পেজ থেকে, চ্যানেল থেকে আনকাট রাতের গল্পে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আমি অমিতাভ। ফিরে আসছি আরেকটু পর আমাদের আরও একটি অন্য ধরনের অনুষ্ঠান, যার নাম আনকাট রাতের গল্প, যে গল্প সচরাচর শুনতে পান না। হ্যাঁ, সেই গল্প নিয়েই ফিরছি। ততক্ষণের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন দর্পণে বাংলা। সোজা কথা সোজাভাবে।